আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে থেকে আজও আমাদের হাতে এমন কিছু বিষয় আছে। আমাদের সাথে আজ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক আকবর হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। থ্যাংক ইউ। আকবর ভাই, প্রায় দেড় মাস বললে ভুল হবে, 2 মাস হতে চলল বর্তমান সরকারের বয়স, এবং এরই মধ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। কৃষক কার্ড বিতরণ করেছে গতকাল, ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে প্রায় অনেক দিন হলো, খাল খনন কর্মসূচিও চলমান রয়েছে, সংসদ অধিবেশন চলছে এবং 180 দিনের কিন্তু একটি কর্মপরিকল্পনা সরকার দিয়েছে। 2 মাস বয়স যদিও খুব কম হয়ে যায় বিবেচনা করার জন্য বা মানদণ্ডে ফেলার জন্য, কিন্তু আপনার কি মনে হয়, যেহেতু আপনি বিগত অন্তর্বর্তী সরকারের একটি অংশ বললে মনে হয় ভুল হবে না, কি মনে হয়? প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে শুরু করি। মানে যখন বিগত অন্তর্বর্তী সরকারের অংশ বলছেন তখন মনে হয় যে সেই সরকারের সঙ্গে আমি এই সরকারের একটা কম্পেয়ার করব। ব্যাপারটা ওরকম না। এখানে মূল বিষয়টা হচ্ছে কি, দেখেন যে বিএনপি সরকার যে পরিকল্পনাগুলো সেট করেছে অনেক ক্ষেত্রে এগুলো টু সাম এক্সটেন্ট একটু অ্যাম্বিশিয়াস, বাট পরিকল্পনাগুলো সবগুলোই ভালো। এবং আমার কাছে আমি এমন একটা পরিকল্পনা দেখিনি যে যেটা খারাপ বা যেটা দিয়ে আসলে কোনো লাভ হবে না। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে যে শেষ ভালো যার সব ভালো তার, মানে শুরু করাই শুধু সফলতা না, সেই শুরুটাকে আপনি কতদূর টেনে নিয়ে যেতে পারছেন, এটাকে কতটা সফলভাবে শেষ করতে পারছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সংসদে যে কথাগুলো বলেছেন প্রশ্ন উত্তরের জবাবে, বেশ ভালো কথা, অনেকগুলো কথাই তিনি বলেছেন। এর মধ্যে একটা বিষয় আমি দেখছি যে নির্বাচনী ইশতেহারের মধ্যে তিনি বলেছেন যে সরকার 5 লক্ষ সম্ভবত সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ করবে, এরকম একটা কথা বলেছেন। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কিছু ব্যাপার আছে। আমার কাছে পার্টিকুলারলি এই জায়গাটার মধ্যে একটা আপত্তি আছে। এটা আমার ধারণা শুধু আমার না, আমার মতো অনেক নাগরিকেরই আপত্তিটা এই জন্য। আমার কাছে বরাবরই মনে হয় যে বাংলাদেশের সরকার একটা মাথা ভারী, এটা একটা প্রশাসন বা সরকার বা সরকারি যে আমরা যে সিস্টেম যেটাকে বলি, যে অফিসে আমি দেখেছি যে 10 জন লোক থাকলে চলে, সেই অফিসে 15 জন লোক কাজ করছে, স্টিল দে আর সেইং যে আমাদের আরও 5 জন লোকের দরকার। আপনি দেখেন যে একটা প্রাইভেট সেক্টরের যে প্রতিযোগিতা, সেখানে তারা অনেক কম লোক দিয়ে অনেক প্রফিটেবল জিনিস করছে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, জাস্ট একটা উদাহরণ, এটা আসলে আমি কোনো কম্পেয়ার করছি না, যে বাংলাদেশের এতগুলো প্রাইভেট স্টেশন খুব ভালো প্রফিট করছে এবং তারা যে পরিমাণ লোকবল দিয়ে তারা চালাচ্ছে, বাংলাদেশ টেলিভিশন তার চেয়ে 3 গুণ বেশি লোক দিয়ে চলে। কিন্তু তারা কি বাংলাদেশ প্রাইভেট টিভি স্টেশনগুলোর চেয়ে ভালো করছে? মোটেও করছে না। তাহলে শুধু লোকবল থাকলেই যে একটা প্রতিষ্ঠান ভালো হবে ব্যাপারটা তো তা না। এখন সরকার যে বলছে তারা টার্গেট নিয়েছে 5 লক্ষ লোক নিয়োগ করবে, তাহলে এই যে পয়সাটা যাবে এটা তো আপনার ট্যাক্সের পয়সা, আমার ট্যাক্সের পয়সা, যারা দেখছেন তাদের ট্যাক্সের পয়সা। তাহলে এই পয়সাটা কেন খরচ করা হবে? আমি রাদার এক্সপেক্ট করেছিলাম যে গভর্নমেন্ট হয়তো একটা তার যে গভর্নমেন্ট মেশিনারিজ যেটা, এটাকে একটা রিভিউ করবে। কারণ সরকার কিন্তু স্পেন্ডিং কাটের কথা বলছে না যে আমরা একটু ব্যয় কমাতে চাই। তো ব্যয় কমানোর অংশ হিসেবে শুধু একটা লাইট বন্ধ করলে কিন্তু আপনার ব্যয় কমবে না। সো ব্যয় কমানোর জন্য আপনাকে বোল্ড এবং স্পেসিফিক ডিসিশন নিতে হবে এবং সেটাকে আপনাকে হাত দিতে হবে সরকারের সিস্টেমে। সরকার কিন্তু কিছু সিস্টেমে হাত দিয়েছে, যেমন অফিস আওয়ার কমিয়ে দিয়েছে। হ্যাঁ, তাতে খুব যে বেশি লাভ হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। এটা এগুলো সামটাইমস এগুলো না, ইট লুকস ভেরি কসমেটিক। যেমন আমি দেখছি যে অনলাইনে শিক্ষার ক্লাস নেওয়ার জন্য কথা বলা হচ্ছে। তো আমি সেদিন একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা ছোট বাচ্চা বলছে, তার একটা যুক্তি আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যদি সবাই একটা ক্লাসে 60 জন আমরা থাকি তাহলে 5টা ফ্যান চলে। এই 60 জন যখন বাসায় ক্লাস করবে তখন তো 60টা ইলেকট্রিক ফ্যান চলবে, তাহলে বিদ্যুৎ বিল কোথায় বেশি আসছে? তো এই বিষয়গুলো ভাবার দরকার আছে। এখন আমি মনে করি যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এনিথিং রিলেটেড টু ফার্মার্স, দ্যাট ইজ ভেরি গুড। এনিথিং রিলেটেড টু ফ্যামিলি হেলথ, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু আমার কাছে আমি যে জিনিসটাতে এমফাসিস করতে চাই যে আপনি শুরু করলেন ব্যাপারটা, কিন্তু এই শুরু করার পরে আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো না অতীতের। এরকম অনেক সোশ্যাল সেফটি নেট কিন্তু আছে, কিন্তু একজন ব্যক্তি সে যদি একটা ফ্যামিলি কার্ডের আওতায় 10,000 টাকা বেনিফিটেড হয়, দেখা যাবে তাকে হয়তো এটা নিতে আরও 2,000 টাকা খরচ করতে হচ্ছে। লোকাল যে পলিটিক্যাল মাফিয়া বা লোকাল যে লিডারশিপ বা লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা এটাকে কতটা ইফেক্টিভলি মনিটর করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, এটা একটা বড় প্রশ্ন।
আমি শুরুর ব্যাপারটা কিন্তু ইতিবাচকভাবে দেখি, দ্যাটস ভেরি ফাইন, যে 2 মাস একটা সরকারকে মূল্যায়ন করার জন্য একেবারেই সময় না। আমি যে কোনো সরকারকে মনে করি অন্তত 6 মাস তাদেরকে দেখতে হবে, বাট টু সাম এক্সটেন্ট এটা 7 মাস 8 মাসও হতে পারে, কিন্তু শুরুটা ভালো। এখন পরেরটা কি হবে সেটা আমরা হয়তো আরেকটু সামনের দিকে গেলে বুঝতে পারবো। একটি কথা আমি কোট আনকোট যদি করি, আপনি বলেছেন কিছু ইস্যুতে সরকার কাজ করছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ ইস্যু। হেলথ ইস্যুর বিষয়ে দেখুন, হাম নিয়ে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো শিশু প্রাণ হারিয়েছে এবং অনেকে হামজনিত সমস্যা নিয়ে শ্বাসকষ্টে ভুগছেন, হসপিটালে ভর্তি আছেন, চিকিৎসা দিতে বলছে হিমশিমও খাচ্ছেন। এবং আমরা যখন যদি ঘাটতে যাই একটু পেছনের ইতিহাস, 2019 সাল থেকে কিন্তু বাংলাদেশে হাম, রুবেলা, পোলিও এসব টিকা আমদানির যে প্রসেস বা প্রক্রিয়া সেটা পুরোপুরি বন্ধ, এবং এটার দায় কিন্তু পুরো আমি বলবো ফ্যাসিস্ট সরকারের কাছেই যাচ্ছে যদি 2019 সালের কথা বলি। অন্তর্বর্তী সরকার যখন আসলো তখন তাদের একটি বড় সময় তারা পেয়েছে, প্রায় 1.5 বছরের মতো সংস্কারের কাছে, এবং তারা বারবারই বলে আসছেন আমরা সংস্কারের জন্য এসেছি। কি মনে হয় আপনার কাছে, তাহলে স্বাস্থ্য খাতটা তো এখন ভঙ্গুরই বলা যায়, বিএনপি সরকারের আসলে এখানে করণীয় কি আছেন? না, এটা আপনি ঠিকই বলেছেন যে ব্যাপারটা খুব দুঃখজনক যে হামের যে পরিস্থিতিটা এখন, এখানে আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে কিছু মিসলিডিং ইনফরমেশনও আছে। যে ধরেন আমরা দেখতাম যে কোভিডের সময় কোভিডের উপসর্গ নিয়ে মারা গেছে, তো কোভিডের উপসর্গের সঙ্গে কিন্তু আমি হেলথ এক্সপার্ট না, বাট কোভিডের উপসর্গের সঙ্গে অন্য অনেক রোগের উপসর্গ মেলে, সাধারণ জ্বরের মতো, সাধারণ মতো, ভাইরাল ফ্লুর মতো, কিন্তু তারপরে মানুষ মারা গেছে। আবার ধরে নেওয়া হচ্ছে কোভিডের উপসর্গ, এখানেও কিন্তু হামের উপসর্গে অনেকে মারা যাচ্ছে। সেটা এক্স্যাক্টলি হাম কিনা বা এখানে কোনো নতুন ভ্যারিয়েন্ট যুক্ত হলো কিনা, আমার মনে হয়েছে গভর্নমেন্ট, আর যেহেতু আপনি বললেন কিছু প্রশ্ন অলরেডি উঠেছে যে টিকার কেন পারচেজ করা হলো না, বা সেখানে কি প্রবলেম ছিল, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম ছিল কিনা, গভর্নমেন্টের উচিত একটা কমিশন তারা চাইলে গঠন করতে পারে, যেখানে হেলথ এক্সপার্টরা থাকবে, ইন্ডিপেন্ডেন্ট কমিশন, এবং তারা আসলে ব্যাপারটাতে দেখবে যে হোয়াট ওয়েন্ট। আপনি একটি কথা বলেছেন যে এটার আসলে রিয়েল কারণটা উদ্ঘাটন করা উচিত, হাম উপসর্গ নাকি আসলেই হাম। এটা নিয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিছু চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেছেন অনেকে হামের উপসর্গ নিয়ে আসছে কিন্তু সেটা নিশ্চিত করে হাম বলা যাচ্ছে না, এবং তারা এখন চাচ্ছেন এই কারণটা খতিয়ে দেখতে। সরকারের আসলে কোন দিক থেকে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ওই যেটা বলছিলাম যে আসলে এটা একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হওয়া উচিত, যে যারা আসছে তারা কি আসলেই হামে মারা যাচ্ছে নাকি হামের উপসর্গ, এখানে কি নতুন কোনো ভ্যারিয়েন্ট আছে, এখানে টিকার প্রভাব কতটা। কারণ আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখন বয়স্করাও নাকি এই ধরনের উপসর্গে আক্রান্ত হচ্ছে। তাহলে হাম তো আমরা জানতাম যে শুধু শিশুদের ব্যাপার, তাহলে সেখানে বয়স্করা কীভাবে ইনক্লুডেড হলেন। সো আমার মনে হয় একটা সায়েন্টিফিক একটা থরো রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন হলে পরে এটা বোঝা যাবে। কারণ এটা আসলে শুধু মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর বিষয় না, সরকারের উচিত এটা একটা স্পেসিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে মানুষকে জানানো যে আসলে এই ব্যাপারটা কি ঘটছে। আচ্ছা ভাই, হামের সাথে কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সরকার যাচ্ছে ক্ষমতা গ্রহণের পর থেকে, সেটা হচ্ছে তেল। এবং এখন আমরা দেখতে পাচ্ছি, আজও খবর এসেছে, দীর্ঘ লাইন পাম্পগুলোতে চলছে। কাল দেখলাম যে ক্রুড অয়েল আমাদের যেটা, সেটা কিন্তু প্রায় শেষের দিকে, মজুদ আছে খুব অল্প, এবং আমদানি করা না গেলে বন্ধ হয়ে যাবে উৎপাদন। এই চ্যালেঞ্জটা সরকার মোকাবেলা আসলে কতটুকু করতে পারবে, এই প্রশ্ন আমি না করে আমি বলবো দায়টা কি আসলে পুরোপুরি সরকারকে দেয়া যায়? আমি এক্ষেত্রে সরকারের দায় খুব একটা দেখি না। কারণ দেখেন যে একটা দেশে যখন, শুধু বাংলাদেশে না, এই ইরান ওয়ারের কারণে, তেলের সংকটের কারণে পৃথিবীর বহু দেশের অর্থনীতি তছনছ হয়ে যাচ্ছে। সো বাংলাদেশ এটার কোনো ব্যতিক্রম কিছু না। এখানে বাংলাদেশের কোনো হাত নেই। বাংলাদেশ কি করতে পারে? এখন প্রশ্ন হচ্ছে যে সরকার যেটা করতে পারে, মানে মানুষজনকে ইনফরমেশনগুলো রাইটলি দেওয়া, যে আমাদের মজুদ কত দিনের আছে বা আমরা কি করতে পারি। এটা আমার ধারণা যে তথ্য উপদেষ্টা কিছু কথা বলেছেন, যে উনি একটা কম্প্যারিজন দিয়েছেন যে গত বছর এই সময় সিচুয়েশনটা কি ছিল এবং এখন কি অবস্থা। আর যতটুকু দেখলাম তাতে আমার কাছে মনে হচ্ছে যে এই সিচুয়েশনটা এখনো পর্যন্ত মোর অর লেস ওয়েল ম্যানেজড, কম বেশি। কারণ সরকার তেলের দাম বাড়ায়নি, এটা একটা বিরাট বেশ বোল্ড ডিসিশন, অনেক টাকা ক্ষতি হচ্ছে, কিন্তু এখনও তারা মনে করছে যে না, আমরা তেলের দাম বাড়াবো না। সো এটা একটা বড় ধরনের তাদের জন্য এই ধাক্কাটা সামাল দেওয়া
এবং এই ধাক্কাটা সামলে ওঠা, কারণ আমরা জানি না যে ইরান ওয়ার কতদিন এটা গড়াবে। সামনে আগামী 2-1 দিনের মধ্যে একটা আলোচনার বিষয়বস্তু আছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যদিও বলেছেন যে যুদ্ধ প্রায় শেষের দিকে। আমরা দেখি যে সেটা আসলে কি হয়, কিন্তু এই মুহূর্তে আসলে এই সমস্যাটাকে আলিঙ্গন করা ছাড়া আমি এখানে আর কোনো কিছু দেখছি না। তথ্য উপদেষ্টার কথা যেহেতু আসলো, উনি আজকে বলেছেন যে মব ভায়োলেন্সের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি বলেছেন। এই মব ভায়োলেন্স কিন্তু 1.5 বছর ধরে আমরা অনেক শুনেছি এই কথা, মব করে এবং এর এর ফলে অনেক মানুষের প্রাণ গেছে, অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, আমরা দেখেছি প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠান। কি মনে হয় মব ভায়োলেন্সটা আসলে কি, আপনি এটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? ব্যবস্থা নেওয়া হবে এটা মিডিয়াতে এসে বললে তো হবে না, ব্যবস্থা কোথায় সেটা তো মানুষ দেখতে চাইবে। ব্যবস্থাটা নিক। কারণ হচ্ছে যে এই যে কুষ্টিয়ায় যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা হ্যাঁ গত 1-1.5 বছর অনেক ঘটেছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার ধারণা যে আজকে যেটা দেখলাম, তথ্য উপদেষ্টার কথা বলেছেন যে কুষ্টিয়ার ঘটনাটা মব ছিল না, এরকম মনে হয় একটা কথা বলেছেন না? উনি বলেছেন যে এটা একটা পরিকল্পিত ঘটনা। দেখুন, মবের ব্যাখ্যা উনি ওনার মতো করে দিলে হবে না। উনি তো নতুন কোনো শব্দ আবিষ্কার করতে পারবেন না, তাই না? ওনার মন চাইলে উনি একটা ব্যাখ্যা দিবেন, ব্যাপারটা কিন্তু ওরকম না। ওইটার একটা আবিধানিক ব্যাখ্যা আছে, একটা অর্থ আছে। সো আমরা জানি যে মবটা কি। নতুন কোনো শব্দ যদি উদ্ভাবন করতে চান, সেটা নতুন কিছু, নতুন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা তো হলো এই ঘটনা। কয়েকদিন আগে আপনি গুলশানে একটা ঘটনা দেখবেন যে একটা গৃহকর্মী মনে হয় নির্যাতনের শিকার হয়েছিল বা এরকম কিছু। সেখানে 2 জন বিদেশির উপরে ব্যাপকভাবে আক্রমণ করা হয়েছিল, কয়েকশো মানুষ গিয়ে। সেই ঘটনার বিচারটার কি হলো, কতদূর হলো, আমরা কি কিছু জানি? তা আপনি শুধু মিডিয়াতে এসে বলবেন যে ব্যবস্থা নিব, আমরা ব্যবস্থা নিব, এটা ওইভাবে লোকে জানতে চায় না। আপনি কি ব্যবস্থা নিয়েছেন সেটা জেনে এসে বলেন। যেহেতু ব্যবস্থার কথাই আসলো, প্রধানমন্ত্রী কাল টাঙ্গাইলে যে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছে, সেখানে বলেছে যে জুলাই সনদে যতগুলো অক্ষর, শব্দ, এমন করেই বলেছেন, যদি আমি কোট আনকোটে ভুল না করি, তারা যেগুলো সাইন করেছেন সেগুলোতে তারা প্রতিটি অক্ষর শব্দ ধরে ধরে সেগুলো বাস্তবায়ন করবেন, এটি বলেছেন। 2 মাস আবারও বলতেই হচ্ছে, মানদণ্ডের খুবই অল্প সময়, যদিও বলা যায় না, কিন্তু এই সংসদের অধিবেশনে কিন্তু নানা রকম বিতর্ক এসেছে। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এসেছে, আমরা দেখেছি সংস্কার কমিশন পরিষদ নিয়ে এসেছে। কি মনে হয় আপনার যে এই যে যেটা অভিযোগ আসছে সরকারের বিরুদ্ধে তারা করবে না, কিন্তু সরকার বারবারই বলে যাচ্ছে যে আমরা করব? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখেন, বিএনপি সরকার গত 1-1.5 বছর ধরে জামায়াত ইসলামের হাতে অনলাইনে এত বেশি নাস্তানাবুদ হয়েছে এবং বিএনপিকে এমনভাবে ব্র্যান্ডিং করে কোণঠাসা করা হয়েছে যে বিএনপি মনে হয় জুলাই অভ্যুত্থান চায় নাই। জামায়াত এই ন্যারেটিভটাকে সাকসেসফুলি তারা মোটামুটি প্রতিষ্ঠা করে ফেলেছে এবং মানুষের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে দিয়েছে। অবাক করা বিষয় হলো, বিএনপি এই ন্যারেটিভটাকে খুব বেশি কাউন্টারও করতে যায়নি, বা যতই তারা কাউন্টার করতে গেছে তারা মানুষজনকে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারেনি, বা এটা তারা কনভিন্সিং ওয়েতে বলতে পারেনি। তাহলে মানে জামায়াত কনভিন্সিং ওয়েতে বলে ফেললো, বা জামায়াত কনভিন্স করতে পারলো যেভাবে হোক, অনলাইনের মাধ্যমে, যেভাবেই হোক। হ্যাঁ, বিএনপি এই প্রশ্ন আমারও, যে কেন পারলো না বিএনপি, কেন বোল্ডলি তারা বলতে পারলো না? প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন, ভালো কথা, কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামের মধ্যে কিন্তু একটা মিল আছে। মিলটা কেমন? আওয়ামী লীগের টপ পর্যায় থেকে যে কথা বলা হতো, বটম পর্যন্ত কিন্তু একই কথা বলতো। জামায়াতেরও কিন্তু শীর্ষ পর্যায়ে যে কথা বলে, একেবারে শেষ পর্যন্ত যে ব্যক্তি সে একই কথা বলে, সে কোনো ভিন্ন কথা বলে না। দুর্ভাগ্য হচ্ছে বিএনপির যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি, এত পপুলার একটা পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে বারবার ক্ষমতায় এসছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব যেভাবে ভাবে, এটার স্তরে স্তরে এসে ভাবনাগুলো পরিবর্তন হয় বা বক্তব্য পরিবর্তন হয়। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে এই যে জুলাই জাদুঘর যেটা করা হচ্ছে, এই আইডিয়াটা কার? এই আইডিয়াটা কিন্তু তারেক রহমানের। উনিই প্রথম বলেছিলেন যে গণভবনকে জুলাই জাদুঘরে রূপান্তরিত করার জন্য, গণহত্যা জাদুঘরে রূপান্তর করার জন্য। বিএনপির মিডিয়া সেল এটা পোস্টও দেওয়া হয়েছে, আমি আপনাকে দেখাতেও পারবো। তাহলে সেই অনুযায়ী সেটা কাজ হয়েছে। এখন এসে আমি দেখছি যে কিছু লোক বিএনপির, যারা এত বছর ধরে তাদের কোনো খবর নাই, হঠাৎ করে তারা এখন নতুনভাবে বিএনপি, যে হ্যাঁ আমি তো বিএনপি নেতা বলে তাদেরকে বিভিন্ন মিডিয়াতে পরিচয় করে দেওয়া হচ্ছে এবং তারা বলছে যে এসব জুলাই মুলাই বাদ, গণভবনকে মুক্ত করে দিতে হবে।
তো যেখানে আপনার দলের নেতা বলছে তার আইডিয়া এটা জুলাই জাদুঘর, আর আপনি এসে এখানে বলছেন যে গণভবনে জুলাই মুলাই বাদ, তাহলে আপনি দেখেন যে সেই লোক কিন্তু বিএনপির পক্ষ হয়ে কথা বলছে। তাহলে মানুষের মনে কি ধারণা যাচ্ছে, যে আরে বিএনপি কি এটাই চায়? না, বিএনপি এটা চায় না। কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপি একটা তার দলের যে নেতাদেরকে একটা স্ট্রিমলাইন করে যে আমরা একই ধারায় কথা বলবো, এটাও তারা এনশিওর করতে পারে না। সমস্যাটা ওই জায়গায়। জুলাই সনদ বাস্তবায়ন করবে কি করবে না, এটা নিয়ে আমি বিএনপির ইন্টেনশনে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চাই না। আমি এখনও চাই না। আমি বিএনপিকে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই অন্তত 6 মাস। কিন্তু আমার তো মনে হচ্ছে 6 মাস যাওয়ার আগেই বিএনপির বিভিন্ন স্তরে যে কথাবার্তা মানে ভিন্ন ভিন্ন কথা ছড়াচ্ছে, এতে করে বিএনপির ইমেজটা শেষ পর্যন্ত কোথায় যাবে বা সরকারের ইমেজটা কোথায় যাবে, এটা বলা খুব মুশকিল। সমস্যাটা এই জায়গায়। এই সমস্যার সমাধান আসলে কি বিএনপির উপরিপক্ষ থেকে আসা সম্ভব? দেখেন, বিএনপির যেটা হয় যে বিএনপি তো একটা লিবারেল পলিটিক্যাল পার্টি, বাট অনেক সময় তারা বুঝতেও পারে না যে তাদের মানে ল্যাকিংটা কোথায়, কোথায় তারা ফেল করছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, এই বিএনপিকে আওয়ামী লীগ যেভাবে নাস্তানাবুদ করেছে এবং এই হাওয়া ভবনের ব্যাপারটাকে এনে তারা যেভাবে বিএনপিকে ডেমোনাইজ করেছে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে, বিএনপি কি পেরেছিল সেটাকে কাউন্টার করতে? পারেনি। এখন বিএনপিকে গত 1.5 বছর ধরে জামায়াত ইসলামী বলেন, এখন কিছুদিন পর দেখবেন আওয়ামী লীগও যোগ দিচ্ছে ধীরে ধীরে, কিন্তু বিএনপির মধ্যে কি সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। আমি তো একটা উদাহরণ দিয়ে বললাম যে উপরের লেভেলে কিভাবে আর নিচের লেভেলে কিভাবে। প্রধানমন্ত্রী যে কথা বলছেন বা তাদের সিনিয়র লিডারশিপ যে কথা বলছেন, তাদের দ্বিতীয় সারির নেতারা সে কথা বলছেন না, তৃতীয় সারির নেতারা সে কথা বলছেন না। আর সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বিএনপির মধ্যে ঘটছে বা সরকারের মধ্যে, যে এত বছর ধরে যে লোকগুলো আওয়ামী লীগের খুব তল্পি বাহক ছিল, তারা এখন বিএনপির সঙ্গে বিএনপি সেজে তারা অরিজিনাল বিএনপির লোককে বলে কি এ জামায়াতের লোক। অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এতে করে যারা বিএনপির জন্য প্রাণপণ দিয়ে লড়েছে, নানাভাবে ভূমিকা রেখেছে, তারা একটু নিজেদেরকে বিএনপি থেকে আলাদা করে ফেলছে। কারণ ওই লোকগুলো তো ক্ষমতার কাছাকাছি চলে যাচ্ছে, নানাভাবে তারা ম্যানিপুলেট করে। বাট বিএনপির যে হিউজ মেজরিটি, যে অর্ডিনারি পিপল, যে নেতাটা জেলা পর্যায়ের, যে নেতাটা ঢাকার ধরেন সেন্ট্রাল কমিটির মেম্বার, তার তো ওই চিন্তাধারা নাই। সে এখন দেখতে পাচ্ছে যে আমার দলের কোনো কিছু হলে তো আমাকে জামায়াত হিসেবে ব্র্যান্ড করা হবে। সো এই আতঙ্ক কিন্তু দলের মধ্যে ভর করেছে। তাহলে ভাই, বিএনপির একদম টপ লেভেল থেকে তৃণমূল পর্যায়ের আসলে যোগাযোগটা বা সিনক্রোনাইজেশনটা কেমন হতে পারে? আপনার পরামর্শ কি? আমি আসলে কোনো পরামর্শ দিতে চাই না, ইটস বিএনপিস ইন্টারনাল ম্যাটার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিএনপিকে একটা আইডিওলজিক্যাল পলিটিক্যাল বেস দাঁড় করাতে হবে। পলিটিক্স কখনো আইডিওলজির বাইরে থাকে না। আপনার যতক্ষণ পর্যন্ত আইডিওলজির একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড না থাকবে, আপনি কিন্তু সবাইকে এক লাইনে কথা বলাতে পারবেন না। বিএনপি তো কোনো ফোরাম না যেখানে এক একজন এক এক রকমের কথা বলবে। ইটস এ পলিটিক্যাল পার্টি। তো জামায়াতের একটা আইডিওলজিক্যাল বেস আছে। জামায়াত মনে করে যে আমি এটাই করব। আওয়ামী লীগের একটা আইডিওলজিক্যাল বেস ছিল, কারণ আওয়ামী লীগ জানে যে আওয়ামী লীগ কী করবে, তাদের আইডিওলজি কী। বিএনপির একটা আইডিওলজি নিয়ে তাদের একটা দোদুল্যমানতা আছে। তা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্কটাকে ফিক্স না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পুরো টপ টু বটম ওই সিস্টেমটাকে আপনি একই ধারায় কথা বলাতে পারবেন না। ভাই, যেহেতু সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার স্টুডেন্ট, মিস ইনফরমেশন, গুজব নিয়ে একটি কথা আমরা প্রায় শুনি, এবং এই 1.5 বছরে অন্তর্বর্তী সরকারে আমরা অসংখ্য গুজবের খবর পেয়েছি, গুজবের রাত কাটিয়েছে যদি ভাইরাল সোশ্যাল মিডিয়ার ভাষায় বলতে চাই। এই মিস ইনফরমেশন আর গুজবকে আপনি কিভাবে আলাদা করবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে কি, আমাদের সোশ্যাল মিডিয়ার যে আমাদের যে বিহেভিয়ার, যে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের যে মানে লিটারেসিটা খুব কম, এটা তার প্রমাণ আর কি। আপনি দেখেন, গুজব তো সাধারণ মানুষ অনেকে বুঝে ছড়াচ্ছে, না বুঝে ছড়াচ্ছে, কিন্তু এর পার্ট কে হয়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমন একটা পোস্ট শেয়ার করছে, পুরা গুজব, ফেক নিউজ। জার্নালিস্ট ফেক নিউজ শেয়ার করে, ডক্টর ফেক নিউজ শেয়ার করে। তা আপনি এই যে এনলাইটেন এডুকেটেড ক্লাস যেটা, তারা যদি এটার মধ্যে ইনভলভ হয়ে পড়ে, তাহলে পরে আপনি এখান থেকে কি করে বের হবেন? সো আমার মনে হয় যে এইখানে একটা বিষয় করতে হচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলোর একটা ফ্যাক্ট চেকিং
যে কথার কথা আপনি আপনার টেলিভিশন চ্যানেলে প্রতিদিন একটা শো করলেন যে আজকের দিনে আপনারা সোশ্যাল মিডিয়াতে কী ধরনের খবরের নামে গুজব ট্র্যাক ডাউন করলেন, যে এটা খবর, এটা গুজব, এটার বিপরীতে এটা আসছে, এটা গুজব। এরকম একটা শো যদি প্রত্যেকটা মিডিয়া করে, তাহলে আমার ধারণা পাবলিক আরও অ্যাওয়্যার হবে বিষয়টা নিয়ে। মানে সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবে যে তারা কোনটা গুজব আর কোনটা সত্য। হয়তোবা হ্যাঁ, কিছু ফ্যাক্ট চেকার করছে, কিন্তু সেটা আসলে অত কম দিয়ে এটা হবে না, এটার ভলিউমটা আরও বেশি দরকার। আচ্ছা ভাই, একেবারেই যদি সরকারের মানদণ্ড আমরা ফেলে দিই, আপনার যে বিষয়টা যেটা নিয়ে মানুষের জানার অনেক আগ্রহ, যে খুব সম্প্রতি আপনি আপনার সাবেক যে কর্মস্থল ছিল সেটি ছেড়ে এসেছেন বা পদ থেকে পদত্যাগ করেছেন। কারণ আপনি অনেক জায়গায় ব্যাখ্যা করেছেন, যেখানে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন সেখানেই বলেছেন যে আপনি একান্তই আপনার ব্যক্তিগত কারণে এই পদ ছেড়ে এসেছেন। কাজ করেছেন প্রায় 1.5 বছর হবে। 1 বছর, 1 বছরেরও কম। 1 বছরের কম। এবং আপনি কিন্তু ফিল্ড লেভেল সাংবাদিকতা করেছেন। ফিল্ড লেভেল সাংবাদিকতা আর সেখানে প্রেস মিনিস্টারের কাজ, দুটার মধ্যে আমরা জানি অনেক তফাৎ। আপনার কি মনে হয় কোর তফাৎটা কোন জায়গায়? প্রথম কথা হচ্ছে, আমি খুবই অবাক হই যে মানে এটা নিয়ে মানুষের এত আগ্রহ কেন তৈরি হয়েছে। দেখুন, মিনিস্টার প্রেস হচ্ছে একটা মধ্যম সারির সরকারি কর্মকর্তা। মানে আমি যে লেভেলে কাজ করেছি বাংলাদেশে, এই লেভেলে অন্তত 1 লক্ষ বা 50,000 সরকারি কর্মকর্তা আছে। কিন্তু এটা নিয়ে কেন জানি মানুষের আগ্রহটা অনেক বেশি। কেন হলো সেটা আমি জানি না, বাট হয়েছে, হোয়াটএভার। আর আপনি যে কোর প্রশ্নটা করেছেন যে পার্থক্যটা কোথায়, দেখেন সরকারি সিস্টেম এটা এমনভাবে চলে, আপনি এখানে চাইলেও খুব বেশি কিছু করার সুযোগ নেই। এবং ওইখানে আমি যেটা বললাম যে আসলে আমার কাজ না থাকার কারণে আমি ফিল করেছি যে এই জায়গাটা আমার না, এবং সেখানে কাজের ভলিউম এতই কম যে আমি তো বললাম যে কোনো দিন আমি কোনো সপ্তাহে আমি 2 ঘন্টাও কাজ করতাম না, ইন এ উইক। সো আর হাই কমিশন তো খুব একটা ছোটো গণ্ডি, ছোট জায়গা। আপনি হাই কমিশন রিলেটেড, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট রিলেটেড যে প্রোগ্রামগুলো হয়, হয়তো ওই রিলেটেড আমরা কিছু নিউজ বা পোস্ট আমরা শেয়ার করতাম বা সাংবাদিকদেরকে প্রেস রিলিজ দেখতাম। তা আমার কাছে মনে হয়েছে যে ওইটার জন্য আমার প্রয়োজন নাই, বা বাইরে থেকে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একজন প্রেস মিনিস্টার নিয়োগ দিয়ে এটা করার প্রয়োজন নাই। এটা কোনো আলাদা কোনো কাজ হইতে পারে না। আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যাডিশনাল ডিউটি হতে পারে, অর্থাৎ আপনি অন্য কাজ করছেন, তার ফাঁকে এটা একটা কাজ, এর বাইরে। কিন্তু এটা কি এমন যে এর কাজটাই এমন কম, নাকি অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময় দেখে কাজের চাপ কম, এখন হয়তো কাজের চাপ বেশি হবে, নাকি এটার কাজের কম? আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের সময় তাও মানে আমরা গত 1-1.5 বছরে কিছু কাজ করার চেষ্টা করেছি। যেমন আমরা সেখান থেকে একটা ম্যাগাজিন বের করেছি জুলাই রিলেটেড, একটা ডকুমেন্টারি করেছি, এবং প্রতিনিয়ত হাই কমিশনের যে কাজগুলো এগুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। কিন্তু ওইটা কিন্তু নট এভরিডে অ্যাফেয়ার। এবং এটা কিন্তু ধরেন হয়তো সপ্তাহে 1 দিন হচ্ছে, বা 15 দিনে 2 দিন হচ্ছে, বা 10 দিনে 2 দিন হচ্ছে, ব্যাপারটা এরকম। এবং কাজের ভলিউম এতই কম যে টু সাম এক্সটেন্ট নিজেকে ওয়ার্থলেস মনে হয়। আচ্ছা, আমি আবারও একটু বিগত প্রশ্নে ফিরে আসতে যাব, কথা প্রসঙ্গে আসলে। আপনি বললেন যে জুলাই রিলেটেড অনেক কাজ করেছেন, কিছু ম্যাগাজিন বের হয়েছে। এই যে জুলাই রিলেটেড কাজ দেশের বাইরে থেকেও হচ্ছে, বাংলাদেশে এটার বাস্তবায়ন কতটুকু, বা কি মনে হয় কতটুকু হচ্ছে বা হবে? এখন জুলাই মাসে একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবং আমাদের মূল টার্গেটটা ছিল হচ্ছে একটা ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যাওয়া অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসেছে। সেই সরকার তার কিছু কর্মসূচি বাস্তবায়ন তারা করবে, এবং আমরা তো এটাই চেয়েছিলাম যে জনগণের ভোটে একটা সরকার আসুক। আপনি দেখবেন যদি বাংলাদেশে পরপর এরকম 3-4টা নির্বাচন হয়, তাহলে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসে ঢুকে গিয়েছি আমার মনে হয়। হয়তো গিয়েছি, কিন্তু আপনি এখনো বলতে পারেন না যে আমরা গিয়েছি। আমাদের 5 বছর পর আরেকটা ইলেকশনের অবস্থা কি হয়, তখন পরিস্থিতি কি দাঁড়ায়, এগুলো আমাদের দেখতে হবে। বাট এই ধারাটা যদি আমরা ধরে রাখতে পারি এবং ডেমোক্রেসিটার যদি আমরা চর্চা করতে পারি, আমার ধারণা আমাদের এই যে অভ্যুত্থান রিলেটেড যত কথা আমরা বলছি যে এটা সংস্কার করুন, এটা করুন, তার অনেক কিছুই এর মাধ্যমে সংস্কার হবে, জবাবদিহিতা তৈরি হবে। তাহলে পরে আমরা যেটা মনে করতে পারি যে এখনো পর্যন্ত এই যে সরকার আসলো নতুন, জনগণের ভোটে নির্বাচিত, তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন থাকবে,
অনেক কথা থাকবে, আমরা তাদের তীব্র সমালোচনা করব, যেখানে সমালোচনা করে সেখানে দেখিয়ে দিব, বাট এই সরকারকে ফাংশন করতে দিতে হবে, তাদেরকে ফাংশন করতে দিতে হবে, আপ টু 5 ইয়ার্স তাদেরকে ফাংশন করতে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমার ওনার বিরুদ্ধে অনেক ক্ষোভ, আপনি 5 বছর পরে ভোটের মাধ্যমে সেটা দেবেন। আর যদি দেখেন যে না, এই সরকার 5 বছরের আগেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তাহলে আপনি মাঠে নামবেন আবার, বা মানুষ মাঠে নামবে আবার, কারণ মানুষের তো চাহিদা ওইটাই। কিন্তু গভর্নমেন্টকে ফাংশন করতে দিতে হবে। সমালোচনা আপনি করুন, কিন্তু আপনার এমন কোনো রাজনৈতিক আবহ বা বাতাবরণ তৈরি করা ঠিক হবে না যেটা সরকারকে ফাংশন করতে অসুবিধা তৈরি করে। কারণ আমাদের সামনে অনেক কাজ, আমরা যদি দেশকে এগিয়ে নিতে চাই, আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন, আমাদের স্থিতিশীলতা প্রয়োজন। সেই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে আপনি যদি একটা সরকারকে ফাংশন করতে দেন, একই সঙ্গে সরকার যদি বিরোধী দলকে আস্থায় নেয়। ভাই, রাজনৈতিক বার্তা নিয়ে আসা নিয়ে একটা প্রসঙ্গ মনে পড়লো। গতকাল কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আবদুল্লাহ, আমাদের জুলাই যোদ্ধা, তিনি চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরের বাসায় গিয়েছিলেন। এটা আসলে কি রাজনৈতিক বার্তা দেয়? আমি এটার মধ্যে কোনো সিগনিফিকেন্স খুঁজে পাই না। তাহলে কেন এত প্রশ্নের সম্মুখীন হলেন? এখন মঞ্জুর আলম একসময় আওয়ামী লীগ করতেন, পরবর্তীতে উনি বিএনপি করেছেন, আবার মনে হয় আওয়ামী লীগে ফিরে গিয়েছিলেন কিনা আমি ঠিক জানি না। আওয়ামী লীগের মেয়র সাবেক, হ্যাঁ, কিন্তু এরপরে কিন্তু উনি বিএনপিতে এসেছিলেন, বিএনপিরও মেয়র ছিলেন। হ্যাঁ, এখন একটা লোক যখন এত দল বদল করে কখন তার সর্বশেষ অবস্থানটা কি এটা আমি জানি না। এখন হয়তো অনেকে হাসনাতকে ডেমোনাইজ করতে চায় বা দেখাতে চায় যে এই যে দেখো সে সাবেক আওয়ামী লীগারদের সঙ্গে তার উঠা বসা আছে, সেটা। এবং হাসনাতেরও ক্লিয়ার করা উচিত যে সে কেন গিয়েছিল। আমার মনে হয় সে করেছে নাকি কিছু, আমি জানি না সে কি করেছে, কিন্তু মানে এই ব্যাপারটাকে আমার খুব একটা গুরুত্বহীন বিষয় মনে হয় আর কি, যে এটা নিয়ে অনেক বেশি কথা বলার মতো আমি খুব কারণ খুঁজে পাচ্ছি না। মানে এটা আপনাকে কোনো সিগনিফিক্যান্ট বার্তা দিচ্ছে না তাহলে রাজনৈতিক? দেখুন, রাজনীতি কোনো স্ট্যাটিক বিষয় না। আজ রাজনীতি যে অবস্থায় আছে, 2 বছর পরে যে রাজনীতি এই অবস্থায় থাকবে এটা আপনি বলতে পারবেন না। আজকে যারা এক্স আর ওয়াই যদি শত্রু হয়, 2 বছর পরে যে এক্স আর ওয়াই বন্ধু হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। এই আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করার জন্য কি করে নেই বলেন? এখন তো আওয়ামী লীগ মনে করছে যে বিএনপি তাদের বন্ধু হতে পারে, সেখানে তো তারা ভরসা খুঁজছে। আমরা জানি না সামনের রাজনীতি কোন দিকে যাবে। রাজনীতি এমন একটা বিষয় যে এটা ক্ষণে ক্ষণে এটা চেঞ্জ হয় এবং এটা প্রেডিক্ট করা খুব মুশকিল। এবং হাসনাতের দেখা করাটা সেরকম কোনো ইঙ্গিত বহন করে কিনা সেটাও আমি জানি না। এটা আমি শুধু একটা মানে বাংলাদেশের রাজনৈতিক প্রবণতার কথা বললাম আর কি, যে হয়তোবা এমনও হতে পারে যে ভবিষ্যতে কোনো রাজনৈতিক নতুন সমীকরণ দাঁড়াতে পারে, ইকুয়েশন তৈরি হতে পারে। রাজনীতি যেহেতু আসলো, আপনার পদত্যাগের বিষয়ে যদিও আপনি আবারও বলছি যে ব্যাখ্যা করেছেন কেন, অনেকে বলছেন এটা কি রাজনৈতিক কোনো বিষয় কিনা, নতুন সরকার আসার পরে পদত্যাগের বিষয়টা। আবারও দর্শকের প্রশ্ন যদি আপনার কাছে আমি করি, আসলে কি এখানে রাজনীতির কোনো ইঙ্গিত আছে? না, আমি সেরকম কোনো ইঙ্গিত দেখিনি এবং আমাকে বলাও হয়নি কোনো কিছু যে আমাকে রিজাইন করার জন্য। আমি নিজেই বলেছিলাম যে আমি আসলে এখানে আর যেহেতু আমার কাজ নাই সেরকম আমি দেখতে পাচ্ছি এবং আমার কিছু পারিবারিক বাস্তবতা এখানে আছে, সব মিলিয়ে আমি বলেছিলাম যে আমি এখান থেকে রিজাইন করতে চাই। আমি আগে মৌখিকভাবে জানিয়েছিলাম, মৌখিকভাবে জানানোর প্রায় 15 দিন পর আমি রিটেন নামে রেজিগনেশন লেটার আমি সাবমিট করেছি। এবং এখানে রাজনীতি খোঁজাটা খুব বেশি মানে যুক্তিসঙ্গত ব্যাপার না। এই জন্য দেখুন, সরকার যদি চাইতো, অনেক তো পরিবর্তন হয়েছিল শুরুর দিকে, তাই না? এটা তো একটা অর্ডার, পরিবর্তন হয়ে যেতে পারতো। লন্ডনে হাইকমিশনারও চেঞ্জ হয়ে গেছে, আরও 1 মাস আগে চেঞ্জ হয়েছে। সো যদি সরকার কিছু করতে চায় সেটা তো আমাকে জানিয়ে করার দরকার নেই, আমাকে না জানিয়ে তো করতে পারতো, বা আমাকে বলারই দরকার কি যে আপনি রিজাইন করেন, তাই না? এটা তো এমন কোনো বড় পোস্ট না যে আমাকে আগে থেকে নোটিফাই করতে হবে। ইটস এ ভেরি মিড র্যাঙ্কিং গভর্নমেন্ট পোস্ট, একটা অর্ডার হবে, এটা শেষ হয়ে যাবে। সো এখানে রাজনৈতিক কোনো বিষয় এখানে জড়িত আছে। পরিবর্তনের একটি কথা বলছেন যে সরকার তো অনেক পরিবর্তন করেছে, অনেক পরিবর্তন আমরা দেখেছি হচ্ছে। কিছু জায়গার পরিবর্তনের ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ফ্যাসিস্ট আমলে যেভাবে দলগতভাবে পরিবর্তন হয়েছে, দলে বসানো হয়েছে, এবারও ঠিক তাই হচ্ছে। বিভিন্ন বড় বড় পর্যায়ে বলেন, শিক্ষক মহলে বলেন, বা এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় যেসব নিয়োগ করছে, এখানেও দেখা যাচ্ছে যে বেশিরভাগ দলগতভাবে আসছে।
এবং এটাকে বিএনপির কিছু নেতাকর্মী বলেছেন যে এভাবেই হবে, বা এখন আমরা কাকে দিব, কারণ আগে ছিল আওয়ামী লীগ, এরপর বিএনপি, ছাড়া তো আর কেউ নাই। এটাকে কিভাবে দেখেন? আসলে কি জিনিসটা আসলে সবকিছু দলের আবহে থেকে হয়ে যাচ্ছে? সবাই সব জায়গায় এখন শুধু বিএনপি বসবে, আবার কোনো দল আসলে এটাই আসবে, এটাকে কি আমরা এই কালচার থেকে কি তাহলে বের হব না? দেখুন, আমি মনে করি যখন একটা সরকার আসবে তার লোকই সরকারে থাকা উচিত, তার আদর্শে তার দলীয় লোকই সরকারে থাকা উচিত। কেন? প্রশ্ন হচ্ছে আপনি দলের ভেতরে কোয়ালিফাইড লোককে সেখানে মনোনয়ন বা নিয়োগ দিচ্ছেন কিনা। বিএনপিতে কি কোয়ালিফাইড লোক নেই? অবশ্যই আছে, অনেক কোয়ালিফাইড লোক আছে, কিন্তু আপনার মতাদর্শের লোক যদি না হয় আপনি কিন্তু গভর্নমেন্ট ফাংশন করাতে পারবেন না। আমি অন্তর্বর্তী সরকারের সময় তো দেখেছি যে যদি সরকারের লোক না হয় সরকার থমকে যায়, একদম থমকে যাবে, আপনি কোনো কিছুই উদ্ধার করতে পারবেন না। সো আমি মনে করি দলের লোকেই থাকবে, বা আপনার আইডিওলজিতে যারা বিশ্বাস করে তারাই থাকবে, কিন্তু আপনি ভালো লোককে নিয়োগ দেন। আচ্ছা, যে লোকটার বিরুদ্ধে দুর্নীতি সে করতে পারবে না, বা যার একাডেমিক যোগ্যতা ভালো, যার প্রফেশনাল মানে যোগ্যতা ভালো, আপনি সেই ধরনের লোক নিয়োগ দেন, তাতে কোনো অসুবিধা নাই। সমস্যাটা ওইখানেই হয় যখন আপনি দলীয় লোক দিচ্ছেন কিন্তু তার কোনো যোগ্যতা নাই। দিস ইজ দ্য প্রবলেম। দলীয় লোক কোনো প্রবলেম না আমার কাছে যেটা মনে হয়। এখনো কিন্তু কিছু কিছু একেবারে রুট লেভেলে বিগত সরকারের আমলে নিয়োগে যারা ছিলেন তারা থেকে গেছে। তাহলে কি এটা একটা কারণ সরকার ঠিকভাবে ফাংশন করতে না পারা, যে ওই যে আপনি বললেন মুখ থুবড়ে পড়ে বা কাজ করা যায় না, অকেজো হয়ে যায়, এটা কি একটা রিজন? সরকারি কর্মকর্তাদের মধ্যে বা সরকার লেভেলে তো সেরকম ওই প্রবণতাটা আছে, কারণ আপনি জানেন যে গত 16 বছরে তো এরকম সেই নিয়োগ হয়েছে। এবং আমি এটাও জানি যে একসময় আওয়ামী লীগের লোকের সঙ্গে মিলেমিশে চলতো, এখন তারা বিএনপির লোকের সঙ্গে মিলেমিশে চলে তারা তাদের পদ পদবি পোস্টিং সব ঠিক রাখছে। এটা আপনি একটু খুঁজলেই পাবেন। সো এই যারা এই যে রংটা বদলায়, হ্যাঁ, এক সময় আপনার সঙ্গে খুব ভালো, আরেক সময় আমার সঙ্গে খুব ভালো, এরপর আরেক সময় তার সঙ্গে খুব ভালো, এটা আমাদের সরকারি চাকরি যারা করে মোটামুটি 80% চরিত্রটা এরকমই, তারা এটা করেই তারা অভ্যস্ত। এর মধ্যে 20-25% লোক ভালো আছে, তারা আসলে এসবের মধ্যে থাকে না। কিন্তু যেহেতু সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে, সো এখান থেকে আপনি চাইলে এত দ্রুত বেরোতে পারবেন না। এই কারণে এখনো পর্যন্ত আপনি যা দেখছেন যে গভর্নমেন্ট, যেহেতু এটা রাজনৈতিক সরকার, তাদের হয়তো ওইভাবে সমস্যাটা হবে না, কিন্তু একটা সার্টেন পয়েন্টে গিয়ে কিন্তু তাদের এই সমস্যা ফেস করতে হবে। যখন দেখবেন যে সরকার একটা দোদুল্যমান অবস্থা, বা সরকারের একটু জনপ্রিয়তা এদিক সেদিক হচ্ছে, তখন গভর্নমেন্ট মেশিনারিজ আপনার সঙ্গে ডিফারেন্টলি বিহেভ করবে। তারা তখন বুঝবে যে আচ্ছা এ তো নাই। কারণ আমি নিজে দেখেছি যে প্রফেসর ইউনূস যখন নির্বাচন ডিক্লেয়ার করে দিলেন, এরপর থেকে আসলে অন্তর্বর্তী সরকার কার্যত নন ফাংশনাল হয়ে পড়ছে, কারণ তারা বুঝতেছে যে আচ্ছা এরা আর নাই। সো দিস ইজ দ্য ক্যারেক্টার অফ আওয়ার কি বলে গভর্নমেন্ট সার্ভিস, বা সরকারি বিভিন্ন জায়গায় যারা থাকে তারা এটাই করে, মোস্টলি এটা করে। এই যে আপনি বললেন রং বদলানোদের নিশ্চয়ই সরকারের উপরি মহল যারা আছেন তারা হয়তো চেনে। এখানে হয় কি, নানা রকমের ইন্টারেস্ট জড়িত আছে। ধরেন একজনের সঙ্গে আরেকজনের পার্সোনাল সম্পর্ক, সে জানে যে সে আমার দলের লোক না, শুধু পার্সোনাল সম্পর্কের কারণে সে তাকে এন্টারটেইন করছে। কারো বন্ধু, কারো আত্মীয়, কারো আত্মীয়ের আত্মীয়, এইভাবে করেও কিন্তু এই কাজগুলো হয়। কারণ ছোট সমাজ আমাদের এখানে, বাংলাদেশ ছোট দেশ, একে আরেকজনের পরিচিত আত্মীয়, এইভাবে করে তারা অ্যাকোমোডেটেড হয়ে যায়। মানে আমি বলবো না যে সরকারে যারা চালাচ্ছেন বা মন্ত্রীরা বা অন্যরা তারা জানেন না, তারা খুব ভালো করে জানেন যে কে কি, কিন্তু অনেক সময় পারেন না, বা অনেক সময় করতে চান না। হ্যাঁ, যে আমরা এটা করতে চাবো না, কারণ হচ্ছে যে সে হয়তো আমার পরিচিত বা তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। সবকিছু তো সম্পর্কের উপর নির্ভর করে। একটি বিষয় যেটা কথা বলেছে আরেকবার আমাদের আলোচনায়, তারপরে আরেকবার আসবে, যে বিদ্যুতের দাম বাড়বে সামনে, এমন একটা প্রস্তাবনা বা মতামত এসেছে, মন্তব্য এসেছে। এবং এটা যদি বেড়ে যায়, স্বাভাবিক সাধারণ জনগণের উপরে এটা চাপটা পড়বে, এখনো পড়ছে জ্বালানির কারণে। যদিও যারা আমরা সুশীল সমাজ, তারা হয়তো বুঝতে পারছে যে এটার দায়ভার আসলে বর্তমান সরকারকে দেয়া যায় না, কারণ তারা মাত্র এসেছে।
কিন্তু তৃণমূল যেই মানুষগুলো তারা কিন্তু কখনোই এই দায়ভারটা যে অন্তর্বর্তী সরকারের বা তারা পারতো এটা নিয়ে কাজ করতে, এটা জানবে না। এই যে ভুল বোঝাবুঝি বা ভুল মেসেজ, এটা তৃণমূল পর্যায়ে সঠিক মেসেজটা আসলে কিভাবে দেওয়া যায় বা আদৌ দেওয়া সম্ভব? এটা দেওয়া খুব কঠিন। দেখেন, যখন যে সরকারে থাকবে দায়িত্বটা তার কাঁধে এসেই পড়বে। কেউ কিন্তু 6 মাস আগের দিকে তাকাবে না, কেউ 2 বছর আগে তাকাবে না। সো এই রেসপন্সিবিলিটি তাদেরই নিতে হবে, দোজ হু আর ইন পাওয়ার। আমার কাছে এটাই মনে হয়। সো এই কারণে তাদেরকে সমন্বয়টা কিভাবে করতে হবে, এই স্ট্র্যাটেজি তাদেরই ঠিক করতে হবে। বিকজ দে আর পলিটিশিয়ান। বিএনপি এর আগেও 2বার রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে। সো তারা জানে যে এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে, তাদের জানা উচিত। সো এটা এই কথা মনে করার কারণ নাই যে হয়তো এটার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী বলে লোকে তাদের দিকে তাকাবে, বা তার আগের আওয়ামী লীগ দায়ী বলে সেদিকে তাকাবে না। যেহেতু তাকাবে না, হ্যাঁ, এবং আপনি বলেছেন যে বিএনপি তো এর আগেও সরকার প্রধান ছিলেন বা দেশ চালিয়েছেন, লম্বা একটা সময় কিন্তু ছিলই না আসলে। এটা কি চ্যালেঞ্জিং হবে বিএনপির জন্য? হওয়ার কথা না। একটা জায়গায় সমস্যা হচ্ছে বিএনপির মধ্যে আমি যেটা বলি যে সরকার পরিচালনা বলেন আর দল পরিচালনা বলেন, একটা বোল্ডনেসের অভাব আছে। যে আমি এটা চাই মানে আমি এটা চাই, এখানে আর কোনো নেগোসিয়েশন নাই। এই যে একটা মানে কড়া অবস্থান, এইটা বিএনপি কখনো সরকারে থাকতে বা দলে তারা নিতে পারে না। আমি এরকম 10টা উদাহরণ দিয়ে বলে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু আপনারা জানেন যে বিএনপি লিডারশিপ একটু লিনিয়েন্ট, একটু তারা মনে করে ঠিক আছে দেখি না এটাও অ্যাকোমোডেট করা যায়, ওটাও যায়, আচ্ছা ঠিক আছে একটু লিনিয়েন্ট, একটু সফট। কিন্তু আপনি বাংলাদেশের মতো দেশে অনেক কিছু খুব সফটলি ডিল করলেও হবে না। অনেকে বলেন যে আমাদের দেশের মানুষ একটু বেপরোয়া হতে পছন্দ করে, কিন্তু তারা শাসককে চায় বিনয়ী। তো আপনি সব কিছু অবশ্যই আপনার বিনয়ে সেটা থাকতে হবে, কিন্তু আমি বলছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারটা, যেমন সরকারের এই একটা বিষয় যে আমরা তেলের দাম বাড়াবো না আপাতত, দ্যাটস ফাইনাল ডিসিশন। তো এইরকম বোল্ড ডিসিশন নিয়ে যদি আপনি সামনে আগাতে পারেন, তাহলে পরে গভর্নমেন্ট ফাংশন করাটা, এবং এই বার্তাটা দেওয়া দরকার যে সরকারি পর্যায়ে কেউ যদি কোনো রং ডুইং করে, সেটা মন্ত্রী হোক, মানে সচিব হোক বা অন্য কোনো সরকারি কর্মকর্তা হোক, যেই পর্যায়ে থাকুক না কেন, তাদেরকে সাথে সাথে মানে গেট রিড অফ করে ফেলতে হবে, ঝেড়ে ফেলতে হবে। যদি আপনি এই বার্তা দিয়ে এগোতে পারেন, তাহলে পরে আমার মনে হয় যে ভালো কিছু সম্ভব। আর যদি মনে করেন যে না ঠিক আছে শ্যামও রাখি কোলও রাখি, তাহলে কিছুই হবে না। অসংখ্য ধন্যবাদ আকবর ভাই, আপনাকে আমাদের সময় দিয়েছেন। দর্শক, আমরা চাই আগামী দিন সবার ভালো থাকুক, সরকার ভালো থাকুক, আমরা ভালো থাকি। এই নিয়ে শেষ করছে আমাদের আজকের আয়োজন। দেখা হবে আবারও সংলাপ প্রতিদিনে। ততক্ষণ এনটিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।